আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমি হারুনুর রশিদ। আজকে আমরা গতি অধ্যায়ের গতির সমীকরণ নিয়ে কথা বলবো, আর যা তোমাদের এই চ্যাপ্টারের জন্য আমার হিসাব বলে এটাকে কি পয়েন্ট বলা হয়। অর্থাৎ এই গতি চ্যাপ্টারের যত সৃজনশীল আছে, যত সৃজনশীলের গ এবং ঘ নাম্বারের যত ম্যাথ আছে, সবগুলো ম্যাথ এই 4 সূত্র দিয়ে তোমরা করতে পারবে। আসো আমরা সেই গতির সমীকরণগুলো আমরা খুব সহজ করে কিভাবে মনে রাখতে পারি একটু দেখে দিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে, ধরে নিচ্ছি আমি যে কোনো একটা বস্তু এই বিন্দু থেকে, অর্থাৎ আদিবেগ ইউ যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রা করেছে এ সুষম ত্বরণে এবং টি সময়ে এই বস্তুটা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ প্রাপ্ত হয়েছে ভি। আমরা 5টা রাশির কথা বলেছি। একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। আমি তোমাদের মনে রাখার জন্য এইভাবে বলি, ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। যদি কেউ এই 5টার কথা মনে রাখতে পারে, তাহলে আমার মনে হয় এই সমীকরণগুলো প্রতিষ্ঠিত করা অনেক সহজ হয়ে যাবে। আমি আবার বলছি, মনে করি একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। আমি কথাগুলো লিখে দিচ্ছি যে, মনে করি একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। আমার সঙ্গে তুমি আর 2-1 বলো, দেখো তোমার এখন হয়ে যাবে এটা। যে মনে করি একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আদি বেগ পেয়েছি, শেষ বেগ পেয়েছি, সময় পেয়েছি, ত্বরণ পেয়েছি এবং অতিক্রান্ত দূরত্বটাও পেয়েছি। তাহলে এখান থেকে আমাদের যাত্রা শুরু। চলো যাই, আমরা কি করি দেখো। বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, কারণ তুমি বলেছিলে আদি বেগ ইউ এবং শেষ বেগ বি, তাহলে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ হবে। আচ্ছা, ঠিক আছে। এবার বলো দেখি, বেগ পরিবর্তনের হার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমি বলেছিলাম যে হার শব্দটি যদি থাকে তাহলে সেখানে তোমাকে সময় নিয়ে ভাগ দিতে হয়, আর এইখানে আমাদের সময়টা হলো ইউ টি, সুতরাং টি দিয়ে আমরা ভাগ দিয়েছি। তাহলে বেগ পরিবর্তনের হার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা জানি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন বলে। তাহলে তোমরাই বলো, আমরা এখন ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারি কি পারি না? কারণ এটা তো বেগ পরিবর্তনের হার ছিল। তাহলে এই বেগ পরিবর্তনের হারকে যদি তুমি ত্বরণ বলো, তাহলে ত্বরণ এ সমান আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারি। তাহলে এবার বলো দেখি, আমরা ভি মাইনাস ইউ সমান এ কি লিখব? তাহলে আমরা ভি সমান লিখব ইউ প্লাস এটি। অতএব আমরা পেয়ে গেছি ভি সমান ইউ প্লাস এটি। এটা ছিল গতির প্রথম নাম্বার সমীকরণ। দেখো কত সহজ এগুলো, একদম ইজি ব্যাপার। আমি একদম খুবই সহজ করে নিয়ে আসছি এখানে।
মনে করি একটি বস্তু ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। আমরা বলেছি বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। আমরা বলেছি বেগ পরিবর্তনের হার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এবং আমরা জানি বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। সুতরাং আমরা বলছি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এরপর আমরা মাত্র 3টা লাইন ইকুয়েশন করে নিয়ে আসছি, যা আমরা ভি মাইনাস ইউ সমান লিখতে পারি এটি। তাহলে ভি সমান লিখতে পারি, ইউটা এই পাশে গেলে মাইনাস ছিল প্লাস হবে, তাহলে ইউ প্লাস এটি, তাহলে ভি সমান পাবো আমরা ইউ প্লাস এটি, এবং এটা গতির 1 নাম্বার সমীকরণ। তাহলে যদি তুমি এটা বুঝে থাকো, তাহলে চলো যাই আমরা 2 নাম্বার সমীকরণটা কিভাবে আনতে হয় আমরা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কখনো ফিজিক্সটা আমার সঙ্গে কাজ করতে গিয়ে তোমাদের কঠিন মনে হয়, তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিও, এবং সেটা কোন টপিকসে তোমাকে কঠিন মনে হলো সেটা আমাকে জানিয়ে দিও। এবং যদি তোমার কাছে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। তোমার মতো অসংখ্য স্টুডেন্ট যারা ফিজিক্সটাকে কঠিন মনে করে, তাদের কাছেও এই সহজ পদ্ধতিগুলো পৌঁছে যাবে। চলো যাই আমরা 2 নাম্বার সমীকরণটা দেখি। আমরা এবার দেখব গড়বেগ। গড়বেগকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করে থাকি। গড়বেগকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ভি বার সমান কি লিখবো আমরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে আমরা গড় বেগ পাই। এটাকে যদি কেউ বলে গড় দ্রুতি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কারণ গড় বেগ আর গড় দ্রুতি তো একই জিনিস, শুধুমাত্র একটা নির্দিষ্ট দিক আছে আর একটা নির্দিষ্ট দিক নেই। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমার এখানে ছিল এস, এবং মোট সময় ছিল হলো টি। সুতরাং আমরা গড় বেগ লিখতে পারবো গড় বেগ সমান এস ডিভাইডেড বাই টি। এটা আমরা লিখতে পারবো। আমি আরেকটা গড় বেগ লিখতে চাই, আর সেটা কেমন সেটা একটু বুঝে বলতে হবে তোমাদেরকে। ধরো একটি বস্তু এইখানে যখন ছিল তখন তার আদিবেগ ছিল ইউ। এই বস্তুটা যখন টি সময় পর ভি বেগ প্রাপ্ত হয়েছে, তখন আমরা এই বস্তুটার গড় বেগ জানতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস একটু আমি ভেঙ্গে বলে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করো। আমি যদি কখনো বলি যে কোনো বস্তুর আদিবেগ ইউ, তাহলে তোমাকে বুঝতে হবে ওই বস্তুটা যাত্রার শুরুতে 1 সেকেন্ডে ইউ পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, এবং যদি কখনো বলি শেষ বেগ ভি, তাহলে বুঝতে হবে ওই বস্তুটা যাত্রার শেষ সেকেন্ডে ভি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমি যদি শুধু ইউ আর ভি জানি, বাট মাঝখানে কত বেগে গেছে সেগুলো আমি কিছুই জানি না, তাহলে এক্ষেত্রে আমরা গড় বেগ কিভাবে পাবো? সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তুমি চিন্তা করো, প্রথমে গিয়েছিল ইউ পরিমাণ দূরত্ব, এবং শেষ 1 সেকেন্ডে গেছে ভি পরিমাণ দূরত্ব, এবং প্রথমেই গেছিল হলো 1 সেকেন্ডে, শেষে ভিটা গেছে হলো 1 সেকেন্ডে। তাহলে সব মিলে কয় সেকেন্ড হলো? 2 সেকেন্ড হলো। তাহলে এবার তুমি 2 দিয়ে ভাগ দাও, বাস হয়ে গেছে আমার গড় বেগ। গড় বেগ বা গড় দ্রুতি আমি আবার পেয়ে গেছি। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এভাবে যে বস্তুটি যেহেতু সুষম ত্বরণে চলে, আমরা বলছি বস্তুটি যেহেতু সুষম ত্বরণে চলে, তাই গড় বেগ ভি বার সমান প্রথমের আদিবেগ শেষের শেষ বেগ ডিভাইডেড বাই 2। তার মানে আমি বলতে চাই তোমাকে, প্রথমেই গিয়েছিল ইউ পরিমাণ দূরত্ব, শেষ 1 সেকেন্ডে গেছে ভি পরিমাণ দূরত্ব, এবং এই প্রথম দূরত্ব ইউ আর শেষ দূরত্ব ভি, এই দুটো দূরত্বকে যোগ করে দিয়েছি, এবং প্রথমের 1 সেকেন্ড এবং শেষের 1 সেকেন্ড, এই হলো আমার 2 সেকেন্ড, এই 2 নিয়ে ভাগ নিয়েছি। এইবার হয়ে গেছে আমার গড় বেগ। এখন ডিয়ার মাই স্টুডেন্টরা, তোমাদের কাছে প্রশ্ন হলো, একই বস্তুর যদি আমি একাধিকবার গড় বেগ বের করি, তাহলে অবশ্যই গড় বেগের মানটা সব সময়ের জন্য একই হবে।
কারণ বস্তু তো একটাই, অতিক্রান্ত দূরত্ব তো একটাই। তাহলে আমরা বুঝবো যে একই বস্তুর গড়বেগ যদি আমরা বার নির্ণয় করি, তাহলে কিন্তু আমার গড়বেগটাও একদম একই পরিমাণ আসবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে আমাদের যে বস্তুটি ছিল সেই বস্তুটি অর্থাৎ একই বস্তুর দুইবার আমরা গড়বেগ বের করেছি। তাহলে বলো তো দেখি, গড়বেগটা যদি আমরা লিখি তাহলে অতএব লিখবো s ডিভাইডেড বাই t সমান u প্লাস v ডিভাইডেড বাই 2। কারণ একই বস্তুর দুইবার গড়বেগ বের করার কারণে আমরা গড়বেগ একই সমান পেয়েছি। সুতরাং এই গড়বেগ যা হবে এই গড়বেগটাও তাই হবে। এই জন্য আমি মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এবার তুমি বলো s সমান কি হবে? u প্লাস v ডিভাইড বাই 2 ইন্টু t। দেখো, এটাই ছিল হলো আমার গতির 2 নাম্বার সূত্র। তাহলে আমি আশা করি তোমাদের কাছে এগুলো অনেক সহজ হয়ে যাবে। যে গতির 2 নাম্বার সূত্র, 1 নাম্বার সূত্র ছিল v সমান u প্লাস at, আর 2 নাম্বার সূত্র হলো s সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু t। এটা ছিল 2 নাম্বার সমীকরণ। এবার চলো যাই আমরা এই যে 2 নাম্বার সমীকরণ যেটা পাইলাম, এবার এখান থেকে কাজ শুরু। তুমি ধরে নিতে পারো তুমি যদি আমার এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বুঝে থাকো, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি তুমি গতির সবগুলো সূত্র এখন একা একা তৈরি করতে পারবে এবং তোমার কাছে কখনোই আর কোনোদিন এই গতির সমীকরণগুলো নিয়ে তোমার কখনোই আর টেনশন হবে না। চলো যাই আমরা এবার 3 আর 4 নাম্বারটা দেখে নিই, এদের জন্মটা কোথায় হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব হলো 2 নং সমীকরণে ভি এর মান বসাইয়া পাই কি পাই একটু দেখে নিই। যেমন ধরো এর সমান ছিল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা ছিল 2 নাম্বার সমীকরণ। এই সমীকরণে আমাকে ভির মানটা বসাইতে বলেছে। ভির মান কোথায় পাবো আমরা? 1 নাম্বার সমীকরণে। আর সেটা কি ছিল? ভি সমান ছিল ইউ প্লাস এটি। এইটা ছিল হলো আমার 1 নাম্বার সমীকরণ। তাহলে এই মানটা যদি আমরা এখন এই 2 নাম্বারে বসাইয়ে দিই, তাহলে আমাদের কেমন হবে দেখে নেই। তাহলে এর সমান ইউ প্লাস ভির মানটা বসিয়ে দাও, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2, সাথে একটা কি আছে? তাহলে এর সমান কি দাঁড়াবে? 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2, সাথে একটা টি আসবে। আবার এর সমান 2ut প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসবে। তার মানে হলো বাহিরে যে টিটা ছিল সেই টি দিয়ে আমরা ভেতরের যে 2টা রাশি ছিল সেই রাশিকে আমরা গুণ করে দিয়েছি। তাহলে এখানে 2ut আসবে, 2ut, আর এখানে এটি স্কোয়ার, এই যে এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ছিল, আমরা 2 লিখেছি। এবার চলো তো দেখি এটা এইভাবে লেখা যায় কিনা, একটু আমার সঙ্গে রাখো। 2ut ডিভাইডেড বাই 2 প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এভাবে লেখা যায়। তুমি লসাগু করে দেখো, তোমার আগেরটাই চলে আসছে। অতএব আমি ভেঙে লিখেছি এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখবো এই 2 আর 2 কাটা যায় কিনা। যায়। তাহলে ইউ2 লিখলাম প্লাস, এটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখি তাহলে হাফ লিখা যায় এবং এটি স্কোয়ার লেখা যায়। দেখো তো আমাদের 3 নম্বর সমীকরণটা আসছে কিনা। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। তাহলে এটা অনেক সোজা। দেখো, এটার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো কিছু করতে হয়নি। আমরা শুধুমাত্র কি করেছি? আমরা শুধুমাত্র 2 নাম্বার সমীকরণে ভির মানটাকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা ইকুয়েশনটাকে নিয়ে আসছি। আর কিচ্ছু করি না আমরা, আমাদের কোনো কষ্ট হয় নাই, আমরা নতুন করে কোনো কিছু আর বলিনি। সুতরাং আমরা এটা অনেক সহজেই বের করতে পারবো। তুমিও খাতা কলম নিয়ে বসে তুমি আমার সঙ্গে একবার করে দেখো, এটা তুমিও পারবে এবং তোমার কাছে অনেক ভালো লাগবে। এটা ভালো লাগার বিষয়। যখন ফিজিক্সের এই জিনিসগুলো তুমি একা একা করতে পারবে, তখন কিন্তু তোমার অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে এবং তখন তোমার ফিজিক্স তোমার কাছে অনেক বেশি ফেভারিট সাবজেক্ট পরিণত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো যাই আমরা দেখি আমরা এর পরের ইকুয়েশনটা কিভাবে আনতে পারি। আমি কিছুই করব না, আমি শুধুমাত্র 1 নম্বর সমীকরণ যেটা ছিল এর উভয় পক্ষে বর্গ করে ছেড়ে দিব, আর কিছু করব না। 1 নং সমীকরণের উভয় পক্ষে
বর্গ করে পাই, বর্গ করে পাই। ওকে ফাইন, কি পাবো একটু দেখে নেব। 1 নং সমীকরণের উভয় পক্ষে বর্গ করে পাই। আমরা 1 নম্বর সমীকরণ কোনটা ছিল একটু লিখে নিই, ভি সমান ইউ প্লাস এটি ছিল। যদি এটাই হয় তাহলে বলো তো দেখি যে এই সমীকরণের উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি দাঁড়াতে পারে। চলো যাই, আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। এই যে বি স্কোয়ার দিয়ে দিলাম, আর এই পাশে আমরা ইউ প্লাস এটি তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেখো আমরা উভয় পক্ষে বর্গ করে নিয়েছি। তাহলে এবার বলো বি স্কোয়ার সমান কি হবে? এটা হবে হলো ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র মনে আছে নিশ্চয়ই। তাহলে দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা, ইউ স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে থেকে 2a কমন নিচ্ছে আমরা। তাহলে 2a কেন কমন নিচ্ছে একটু পরেই তুমি বুঝতে পারবে। আর একটা লাইন আমাকে করার সুযোগ দাও, তুমি বুঝতে পারবে। তাহলে এখানে u2 থাকে প্লাস, এখানে 2 ছিলই না, তাহলে এখানে কি হবে হাফ। একটা এ চলে গেল, একটা এ থাকলো, সাথে একটা টি স্কোয়ার থাকলো। এবার তুমি আমার সঙ্গে এখানে একটু চোখ রাখো, দেখো তুমি কি পেয়ে গেছো। একটি অস্বাভাবিক জিনিস আমাদের, সেটা হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a। এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারবো এস, যেটা একটু আগে আমরা করেছিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সুতরাং আমরা এস বসাতে পারি, এর জন্য আমরা বসিয়ে দিয়েছি এস। এটাই ছিল হলো গতির 4 নাম্বার সমীকরণ। এই সমীকরণগুলো তোমাকে অবশ্যই আমি যেভাবে একদমই তোমার সামনে উপস্থাপন করলাম, তোমাকেও ঠিক তেমনি ভাবে তোমার পড়ার টেবিলে বসে তোমার খাতায় এটাকে একবার তুমি ট্রাই করে দেখো, তুমি সব পারবে সব। এবং যখন পারবে তখন তোমার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকের ক্লাসে কিন্তু ভালো লাগার একটা বিষয় তোমার সামনে আমি উপস্থাপন করলাম, যে ফিজিক্সের কোন কোন জায়গায় যদি নিজে তুমি করতে পারো তাহলে তোমার ভালো লাগবে কোন কোন জায়গায়। তার মধ্যে আজকের এই ক্লাসটায় এই সমীকরণগুলো যদি তুমি একা একা করতে পারো তাহলে তোমার ভালো লাগবে, এটা একদম গ্যারান্টি সুপ্রিয় শিক্ষার্থীরা। তবে হ্যাঁ, এই সমীকরণগুলো সবাই এই পর্যন্তই জানে, কিন্তু এই সমীকরণগুলো থেকে আমরা আরো অনেক কিছু তৈরি করা যায়, যেগুলো আমরা যদি না জানি তাহলে আমরা অবশ্যই অবজেক্টিভ পরীক্ষা খারাপ দেব। চলো যাই, সেই গোপন কিছু বিষয় আমরা আজকে আলোচনা করে দেখি, আমরা সেই গোপন জিনিসগুলো আমরা বের করতে পারি কিনা। আমি সেগুলো নোট আকারে লিখে দিচ্ছি তোমাকে। আমাদের ইকুয়েশন 4টা হয়ে গেছে। এখন এই 4 ইকুয়েশন থেকে আমরা আর কি করতে পারি বা আর কি নিয়ে আসতে পারি সেগুলো একটু আমাদের দেখা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, নোট নাম্বার 1 নম্বর নোট, ভি সমান ইউ প্লাস এটি আমি 1 নম্বর সমীকরণ থেকে শুরু করতে চাচ্ছি। চলো যাই, আমরা শুরু করি। ভি সমান ইউ প্লাস এটি, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। এখন এই প্রমাণ তো সবাই পারবে, সবাই করবে, পড়া শিখবে, কিন্তু এর পরের যে অংশটা সেটা তুমি পারো কিনা একটু খেয়াল করো। সেটা হলো যে আমরা স্থির বস্তুর জন্য ইউ সমান কি লিখতে পারি বলতো? যে একটি বস্তু স্থির আছে, তাহলে স্থির বস্তুর জন্য আদিবেগটা কত হবে? স্থির বস্তুর জন্য আদিবেগটা হবে 0, আদিবেগটা হবে 0। তাহলে আদিবেগটা 0 হলো। এবার লেখো সুষম ত্বরণের জন্য এ সমান তুমি কি লিখবা? সুষম ত্বরণ কাকে বলে আমরা গত ক্লাসে দেখেছি, আমাদের এর আগের ভিডিওতে সুষম ত্বরণ সম্পর্কে কথা বলেছি। যে ত্বরণে মানের কোনো পরিবর্তন হয় না, দিকের কোনো পরিবর্তন হয় না, অথবা মান ও দিক কোনোটার পরিবর্তন হয় না, আমরা তাকে বলে থাকি সুষম ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি সুষম ত্বরণ বলি তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে যে সুষম ত্বরণ একটি কনস্ট্যান্ট রাশি, অর্থাৎ ধ্রুব রাশি। তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট লিখব। সুষম ত্বরণ বলতে আমরা কনস্ট্যান্টকে বুঝি, অর্থাৎ ধ্রুব রাশিকে বুঝি। তাহলে 1 নম্বর সমীকরণটা কি দাঁড়াবে? অতএব ভি সমান আমরা লিখব 0 প্লাস কনস্ট্যান্ট গুণন টি
আর এটাকে যদি সুন্দর করে লেখো তাহলে কি হবে? ভি সমান কনস্ট্যান্ট গুণন টি। এরপর তোমাকে একটি প্রশ্ন করতে চাই আমি, সেটা হলো তুমি ছোট কাল থেকে শিখেছ যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা সেখানে একটি সমান চিহ্ন দিই আর একটা ধ্রুব ব্যবহার করি। তাহলে তুমি আজকে তার উল্টাটাতে দাঁড়িয়ে গেছ। কি দাঁড়িয়েছ? যে সমান চিহ্ন আর কনস্ট্যান্ট তোমার সামনে এসে দাঁড়িয়েছে। এবার তুমি বলো, এই সমান চিহ্ন আর কনস্ট্যান্টকে যদি তুলে দিতে চাই তাহলে আমরা কি বসাবো? অবশ্যই সেখানে ভি সমানুপাতিক টি বসাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ভি সমানুপাতিক টি, এইটা আমরা কোন কাজে ব্যবহার করব? এইটাকে অসংখ্য জায়গায় তোমাকে ব্যবহার করতে হবে। এটাকে আমরা বলি গতি চ্যাপ্টারের গতি সমীকরণের প্রয়োগ। তার মানে এটাকে তোমাকে প্রয়োগ করতে হবে, বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে হবে। কোথায় কোথায় প্রয়োগ করব সেটাও একটা বিষয়, আমি সেই বিষয়টাও তোমাকে বলে দিচ্ছি। শিক্ষার্থীরা আমার, এখানে যে ব্যাপারটা চলে আসছে, এখানে যে রিলেশনটা আসছে, এখানে যে সম্পর্কটা আসছে, এটা হলো ভি সমানুপাতিক টি। অর্থাৎ যদি কোনো বস্তু স্থির অবস্থা হতে সুষম ত্বরণে যাত্রা করে তাহলে সময় যত বাড়বে বেগ তত বাড়বে, সময় যত কমবে বেগ তত কমবে। এটাই তো সমানুপাতিকের সবচেয়ে বড় বিষয়। সমানুপাতিকের বিশ্লেষণটা কি? সমানুপাতিকের বিশ্লেষণটা হলো একটা বাড়লে একটা বাড়ে, একটা কমলে একটা কমে। অসংখ্য অবজেক্টিভে তুমি এই ব্যাপারটা পাবে এবং এই অবজেক্টিভগুলোই তোমরা সবচেয়ে বেশি ভুল করে থাকো গতি অধ্যায়ের। গতি অধ্যায়ের যদি অবজেক্টিভ কেউ ভুল করে থাকে তাহলে এই ব্যাপারগুলো বা এই রিলেশনগুলো দিয়ে যে অবজেক্টিভগুলো আসে সেই অবজেক্টিভগুলো সবাই ভুল করে। তাহলে আজ থেকে আর ভুল হবে না। আজ থেকে আমরা জানলাম স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু সময় যত বাড়বে বেগ তত বাড়বে। অর্থাৎ আমি বলতে চাই স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর সময়কে 5 গুণ করলে বেগ 5 গুণ বাড়বে। সময় যদি 3 গুণ বৃদ্ধি পায় বেগ 3 গুণ বাড়বে। সময় যদি 10 গুণ বৃদ্ধি করা হয় তাহলে বেগটাও 10 গুণ বাড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে তাহলে এই সমীকরণ ব্যবহার করে যদি কোনো অবজেক্টিভ তোমার সামনে উপস্থাপন করা হয় তাহলে আজকে থেকে আর ভুল হবে না। তাহলে এই রিলেশনগুলো তোমার শেখাটা অনেক জরুরি, অনেক জরুরি। এরপরে আসো আমরা 2 নম্বর সমীকরণ থেকে প্রয়োগ করব কোথায়, এটা একটু দেখে নিই। আমাদের 2 নম্বর সমীকরণ কোথায় ছিল? আমাদের 2 নম্বর সমীকরণ ছিল নোট নাম্বার 2, h সমান u প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটার প্রয়োগ আমরা কোথায় করব? সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো বস্তু সুষম বেগে যায় তাহলে আমরা জানি যে এই সুষম বেগ আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে সুষম বেগ সম্পর্কে কথা বলেছি। সুষম বেগ হলো এমন একটি বেগ যা কোনো পরিবর্তন হয় না, যার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না বলতে আমি বুঝাচ্ছি মান ও দিক এর কোনোটারই কোনো পরিবর্তন হয়নি। ধরো এখন তার বেগ 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর তার বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পর তার বেগ 10 মিটার পার সেকেন্ড। তো আমি তোমাকে বলতে চাই সুষম বেগে চলমান বস্তুর আদি বেগ যা হবে শেষ বেগটাও তাই হবে। সুষম বেগে চলমান বস্তুর আদি বেগ যা হবে শেষ বেগটাও তাই হবে। তাহলে আমরা সুষম বেগের ক্ষেত্রে কি লিখব? সুষম বেগের ক্ষেত্রে আমরা লিখব ইউ সমান ভি, অর্থাৎ আদি বেগও যা হবে শেষ বেগটাও তাই হবে। কারণ বেগের তো কোনো পরিবর্তনই নাই। যদি বেগের পরিবর্তন না হয় তাহলে আদি বেগও যা শেষ বেগটাও তাই হবে। তাহলে এবার এসো এস সমান আমরা লিখলাম ইউ এর পরিবর্তে কি লিখবো? ভি প্লাস আরেকটা ভি ডিভাইড বাই 2 ইন্টু সাথে আছে টি। তাহলে এস সমান 2v ডিভাইড বাই 2 গুণন টি। এই 2 আর 2 কাটে, তাহলে এস ইকুয়াল টু ভিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অসংখ্যবার তোমার সামনে এসে দাঁড়াবে যখন আমরা সৃজনশীল অঙ্ক করব তখন যে সুষম বেগের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কি।
আসলে আমরা ততবার বলবো যে সুষম বেগের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি, সুষম বেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি, সুষম বেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি। অসংখ্যবার বলবো, যতবার আসবে ততবার বলবো সুষম বেগ বা সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। তাহলে পিচ্ছিরা, আজ থেকে তোমরা জেনে রাখো যে এই সমীকরণগুলোর পিছনে আরো অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমরা জানি না, তাই বিভিন্ন জায়গায় আমরা সৃজনশীল করতে গিয়ে আমরা অঙ্কগুলো ভুল করে থাকি, অবজেক্টিভ গুলো ভুল করে থাকি। তাছাড়া তুমিও পড়ো, অন্যরাও পড়ে, কিন্তু কেউ দেখবে যে ফিজিক্সে 100-তে 100 মার্ক ক্যারি করে। আমার তো মনে হয় যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, ক্লাসরুমে যাদেরকে নিয়ে কাজ করি, এরা শতকরা মনে হয় 70-80% স্টুডেন্ট 100-তে 100 ক্যারি করে। এটা কারণ কি? কারণ হলো আমরা ফিজিক্সের অন্তরালে বা ফিজিক্সের ভিতরে যে ফিজিক্সের কাজগুলো সেগুলো আমরা পারি, সেগুলো আমরা করতে পারি, সুতরাং আমরা 100-তে 100 তুলতে পারি। তোমরাও পারবে আশা করি। সবাই অবশ্যই ফিজিক্স মজার একটি সাবজেক্ট এবং ফিজিক্স একটি সহজ এবং সুন্দর সাবজেক্ট, সুতরাং এখানে মন দিয়ে কাজ করলে অবশ্যই ফিজিক্স তোমাকে মজা লাগবে। চলো যাই আমরা 3 নাম্বার ইকুয়েশনটা দেখে নেই, সেখান থেকে আমরা কি বের করতে পারি। আমরা 3 নাম্বার সমীকরণটা ছিল h সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসো এটাতে দেখি, স্থির অবস্থায় ইউ সমান অবশ্যই 0 হবে, স্থির অবস্থা মানেই তার বেগ 0, এবং সুষম ত্বরণ এ সমান কি লিখবো? অবশ্যই কনস্ট্যান্ট লিখবো। তাহলে এই সমীকরণের চেহারাটা কেমন দাঁড়াবে একটু দেখে নিই। আমরা 0 গুণন টি প্লাস হাফ গুণন কনস্ট্যান্ট গুণন টি স্কোয়ার লিখলাম। তাহলে আমরা h সমান, এটা 0 হয়ে গেল, তাহলে হাফ গুণন কনস্ট্যান্ট গুণন টি স্কোয়ার দিলাম, h সমান হাফ গুণন কনস্ট্যান্ট গুণন টি স্কোয়ার লিখলাম, h সমান। এখন তোমরা ছোট মানুষ, তোমরা বলো যে হাফ এবং কনস্ট্যান্ট গুণ করলে কি আসবে? আসলে হাফ একটি সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলি তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট যদি গুণ করি তাহলে একটা কনস্ট্যান্ট পাবো। আবার মনে করো না যে কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট গুণ করলে কনস্ট্যান্ট স্কয়ার হবে, তা নয়, যা পাবো সেটাও একটি সংখ্যায় পাবো, সুতরাং সেটাও একটা কনস্ট্যান্ট। সুতরাং আমরা এখানে কনস্ট্যান্ট লিখছি, কনস্ট্যান্ট গুণন টি স্কয়ার। তাহলে এস সমানুপাতিক টি স্কয়ার। দেখো তুমি তোমার অবজেক্টিভ গাইডটা খুলে দেখো, এইরকম ইকুয়েশন দিয়ে তোমাকে অসংখ্য অবজেক্টিভ করতে বলেছে, এবং যখন আমরা এটা না পারি বা না জানি তখন কিন্তু পরীক্ষায় গিয়ে আমরা অবজেক্টিভগুলো ভুল করে দিয়ে আসি। যে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান বস্তুর সময় 3 গুণ করলে অতিক্রান্ত দূরত্ব কত গুণ বাড়বে? তাহলে সময়ের উপরে স্কয়ার আছে, তাহলে সময়কে 3 গুণ করলে তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব হবে 9 গুণ। সময়কে যদি 2 গুণ বাড়াই, এই যে 2 এর উপরে স্কয়ার দাও, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 4 গুণ। যদি সময়কে 5 গুণ বৃদ্ধি করো তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 25 গুণ। তাহলে দেখো এইরকম অসংখ্যবার তোমার সামনে এসেছে যা তুমি অ্যান্সার করতে পারোনি, তবে আমি আশা করছি যে আজ থেকে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। আচ্ছা চলো যাই আমরা এবার 4 নম্বর ইকুয়েশনটা দেখে আসি। একদমই সেম নিয়ম, একই নিয়মেই যাবো আমরা 4 নম্বরে। আমাদের 4 নম্বর কি আছে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as আছে। যদি এই সমীকরণটা আমরা লিখি তাহলে আমাদের কেমন হবে? এই সমীকরণটা যদি লিখি তাহলে আমরা পাবো কি? যেমন ধরো স্থির অবস্থায় ইউ সমান অবশ্যই 0 লিখবো, তারপরে লিখবো সুষম ত্বরণ এর সমান অবশ্যই কনস্ট্যান্ট লিখবো। তাহলে এবার বলো এই সমীকরণটা কি দাঁড়াবে? ভি স্কোয়ার সমান দাঁড়াবে 0 প্লাস 2 গুণন কনস্ট্যান্ট গুণন এস। আমরা ভি স্কোয়ার সমান 2 গুণন কনস্ট্যান্ট গুণন এস পাবো। আমরা ভি স্কোয়ার সমান
কনস্ট্যান্ট গুণন এস পাবো। তার মানে আমি বলেছিলাম একটু আগে যে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে এই যে 2 আর কনস্ট্যান্ট গুণ করলে আরেকটা কনস্ট্যান্ট পাবো, এবং এই কনস্ট্যান্ট সমান চিহ্ন তুলে দিলে আমরা ভি সমানুপাতিক কি পাবো, ভি স্কয়ার সমানুপাতিক পাবো এস। যদি আরেকটু তুমি বিশ্লেষণ করতে চাও তাহলে ভি সমানুপাতিক রুট ওভার এস। এবার তাহলে তোমাকে প্রশ্ন কি বলবো, আমি তোমাকে এবার প্রশ্ন করতে চাই যে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি 4 গুণ হয় তাহলে বেগ কত গুণ হবে? অতিক্রান্ত দূরত্ব তোমাকে 4 বলেছি, তার উপরে রুট দাও, তাহলে কত হবে 2, তাহলে বেগ হবে হলো দ্বিগুণ। যদি আমার অতিক্রান্ত দূরত্বকে তুমি 25 গুণ বৃদ্ধি করতে চাও তাহলে বেগকে কত গুণ করতে হবে? 25 উপরে রুট দাও, তাহলে 5 হবে, তাহলে বেগকে তোমার 5 গুণ বাড়াতে হবে, 5 গুণ বাড়াতে হবে। তাহলে এই অবজেক্টিভ গুলো বা এই সমস্ত অঙ্কগুলো আজ থেকে তোমার আর ভুল হবে না, আমি আশা করতেই পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আজকের এই ইকুয়েশন গুলো তোমাদের কাছে আজ থেকে অনেক সহজ হয়ে যাবে, এবং এর আগ পর্যন্ত তোমাদের কাছে হয়তোবা এগুলো অনেক কঠিন ছিল, অথবা তুমি শুধু ইকুয়েশন গুলো জানতে, মাত্র ইকুয়েশন থেকে যে প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় সেগুলো তুমি জানতে না। তবে আমি আশা করি আজ থেকে করতে পারবে, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং স্কুল 71কে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো, এবং আমাদের সঙ্গেই থাকো। ফিজিক্সটাকে খুবই 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 মজা করে উপভোগ করো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।